তো হ্যালো বন্ধুরা, আজ আমরা পড়ব বাকি পাঁচটা যে প্রশ্ন বাকি ছিল সেই পাঁচটা প্রশ্ন। আজকে আমাদের সাইসেনের ভৌত বিজ্ঞানের আলো চ্যাপ্টারের সাইসেনের আজকে দ্বিতীয় পার্ট। আর এই পার্টে আমরা আমার কথা মতো বা আমরা যেরকম কথা দিয়েছিলাম সেই কথা মতো আমরা কি করব, আজকে পাঁচটা প্রশ্ন করব। আগের দিনের ফার্স্ট চ্যাপ্টার যারা যারা আজকে এই ভিডিওটা দেখছেন তাদের অনুরোধ রইল যে পার্ট নাম্বার 1টাও তারা দেখে এসো, কারণ সেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটা প্রশ্ন করিয়েছি। আজকেও আমরা ইম্পর্টেন্ট পাঁচটা প্রশ্ন করাবো। এই 10টা প্রশ্নের সাজেশন আর 10টার থার্ড পার্ট আসবে, যেখানে 10টা আমরা অঙ্ক করাবো। তো আজকে দ্বিতীয় পার্ট আমরা করাবো। আজকের প্রশ্ন আমাদের লেখা হয়েছে, একটি আলোক রশ্মি যদি প্রিজমের মধ্যে দিয়ে যায় তাহলে আমাদের ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, বা এই প্রশ্নটাকে আমরা ঘুরিয়ে দিতে পারে প্রমাণ করো যে প্রিজমের ক্ষেত্রে এইটা। ঠিক আছে, আজকে আমরা প্রথম করব ছবিটা এখানে আমি আগে থেকে এঁকে নিয়েছি। ছবিটা একটা সবাই ভালো করে দেখে নেবে। এ বি সি একটা প্রিজম নিচ্ছি, যে প্রিজমের একটা পার্ট আমরা নিচ্ছি, সামনের দিক পিছনের দিক যে কোনো একটা 2D পার্ট নিয়েছি, যেখানে পি কিউ রশ্মি রয়েছে। সেই কিউ এ বি তলে কিউ বিন্দুতে আপাতিত হয়ে তারপরে প্রিজমের মধ্যে দিয়ে কিউ আর হয়ে তারপরে প্রিজমের অপর তল এসি তে আর বিন্দু থেকে আবার প্রতিসরিত হয়েছে বায়ু মাধ্যমে। আমরা এই ছবিটা দেখে নেব। এইখানে হচ্ছে এইটা নর্মাল, এইটা একটা নর্মাল, দুটো তলের যে দুটো নর্মাল রয়েছে সেই নর্মাল দুটো এন বিন্দুতে ছেদ করেছে বা এন বিন্দুতে মিলিত হয়েছে। আর দ্বিতীয়, আমি যদি পি কিউ রশ্মি যদি আমি প্রথমেই ধরে নিই যে ও যেই সোজা যাওয়ার কথা ছিল সেই সোজা যায়নি, অর্থাৎ এইটা হচ্ছে ওর যাওয়ার পথ, কিন্তু এইভাবে না যেও এইভাবে ঘুরে গেছে, তাহলে এই কোণটাকে আমরা কি কোণ বলি? প্রতিষ্ঠিত কোণ বলে থাকি। আর এটা নর্মাল আমরা সবসময় জানি নর্মালের দিকে ঘুরে যায়। এই গেল ছবি। এবার এইখান থেকে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এ কিউ এন আর আর, এই একটা কি চতুর্ভুজ, যেখানে এটা হচ্ছে প্রিজমের প্রতিষ্ঠিত কোণটা। আর এই মাধ্যমে আমরা যে কাচ মাধ্যম, প্রিজম মানে কাচ মাধ্যম নিই, কাচ মাধ্যমে আমাদের প্রতিসারাঙ্ক কিউ। এই সমস্ত লেখাগুলো আমি আমার নোটে দিয়ে দেবো। নোটে দেওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি এইদিকে দিয়ে দেবো বা নিচে কোথাও দিয়ে দেবো, সেটা তোমরা ফলো করে নেবে। তাহলে তোমরা এই উত্তরগুলো খুব সুন্দরভাবে পেয়ে যাবে। আর এর এর উত্তর বইতে হোক বা যে কোনো লেখকের বই বা সহায়িকাতে অনেক বড় করে লেখা আছে, আমি অনেক ছোট করে এবং পারফেক্ট এবং ঠিকঠাক, যাতে পরীক্ষায় 3 নম্বরে আসবে, 3 পাওয়া যায়, এবং এটা 100% আসবেই। এটা 4-এর দাগের প্রশ্ন আসবে, 4-এর দাগের 2, 3, 4, 5 যেই দাগ নম্বরে আলোর প্রশ্ন থাকবে না কেন সেখানে এটা দেবে, আর এর সাথে একটা অথবা থাকবে। তাহলে আমরা প্রথমেই নিয়ে নিচ্ছি চতুর্ভুজ এ কিউ এন আর। নিয়ে নিয়েছি। এ কিউ এন আর এর 4টে কোণ আছে, একটা এই কোণ, একটা এই কোণটা, একটা এন কোণ আর একটা এই কোণ। এই 4টে কোণ আমি লিখে নিয়েছি। এই 4টে কোণের যোগফল কত হবে? 360 ডিগ্রি, আমরা সবাই জানি। আর একটা জিনিস, আমাদের যে এন বিন্দুটা যেখানে দুটো নর্মাল মিলিত হয়েছে, নর্মাল মানে 90 ডিগ্রি কোণ করে থাকে, আমরা সবাই জানি। তাহলে এটা যদি 90 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে দেখো এইখানে যে দুটো আমি বক্স করে দিচ্ছি এ কিউ এন, এই কোণটা ভালো করে দেখো, এ কিউ এন, এটা তো নর্মালের মধ্যে একটা কোণ, তাহলে নর্মাল 90 ডিগ্রি। তাহলে এই যে জায়গাটা আছে এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর একটা কোণ আমরা দেখতে পাচ্ছি এইখানে নর্মালের উপরে এই তলটা রয়েছে, তাহলে এটা একটা কত? 90 ডিগ্রি কোণ, সেটা হচ্ছে এন আর এ। এন আর এ এন আর এ তাহলে এইটা আমাদের কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে দুটো কোণ আমাদের কত হলো? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি কত হলো? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কোণ এন কিউ প্লাস আর এ কিউ, এটার ভ্যালু কত পেয়েছি আমরা? 180 ডিগ্রি, যেটাকে আমরা 1 নম্বরের সমীকরণ দিয়ে রাখলাম। এছাড়া আমরা আরো কি পাচ্ছি? এই চতুর্ভুজটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি। একটা ত্রিভুজ হচ্ছে ও কিউ আর, একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি ও কিউ আর। এখান থেকে আমি কি কি পাচ্ছি একবার দেখে নাও। ও কিউ আর থেকে আমি পাচ্ছি হচ্ছে ও, এই দুটো পাচ্ছি। এইটা সমান দেখো আমরা ডেল্টা পাচ্ছি, ব্র্যাকেটে লিখে নেবে। কি কি হিসাবে পাচ্ছি? আমরা সবাই জানি যদি আমাদের কোনো একটা কি থাকে, ত্রিভুজ থাকে, সেই ত্রিভুজের যে বহিস্থ কোণ, এই কোণটা হচ্ছে অন্তস্থ বিপরীত যে দুটো কোণ আছে এদের সমষ্টি সমান হয়। তাহলে সেই হিসাবে এইখানে যে ডেল্টাটা আছে, আমি যদি এই ট্রায়াঙ্গেলটা ধরে নিই, তাহলে এইটা আর এই কোণটা, এরা দুজনকে যোগ করলে এটার সাথে কি হবে? সমান হবে। আমি এখানে শুধু সেটাই লিখে নিয়েছি, তোমরা এখানে যেহেতু দিয়ে ওই কথাটাই লিখে নেবে। তাহলে এইটা আমরা পেলাম। এবার দেখো এইখানে খুব ভালো করে আমরা আরেকটা জিনিস পাচ্ছি। এইখানে যে এই কোণটা, এই কোণের মানটা ভালো করে দেখো। এই কোণটা আর আরটা, এই দুটো কোণকে যদি আমি যোগ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি? আই পাচ্ছি, কারণ এটা একটা বিপ্রতীপ কোণ হচ্ছে। এই সোজা সোজা দাগ যদি এরকম সোজা দাগ হয়, তাহলে এই দুটো কোণকে আমরা কি কোণ বলি? এ আর বি। এ আর বি হচ্ছে বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ, তাই না? তাহলে বিপ্রতীপ কোণগুলো কি হয়? সমান হয়, এটা আমরা জানি। তাহলে আমরা কি লিখতে পারবো? এখানের এই কোণটা মানে এই কোণটা, এইটা প্লাস এইটা সমান আমরা কি পাবো? আই। ঠিক তো? তাহলে আই ওয়ান সমান আমরা কি পাচ্ছি? আই ওয়ান সমান এই কোণটা পাচ্ছি। আই ওয়ান সমান কোণ
ও কিউ আর প্লাস আর ওয়ান পাচ্ছি একটা, আর আই টু সমান আমরা একইভাবে এই দিকটা এর বিপরীত কোণ হবে, তাহলে এই দিকে আমরা কি পাচ্ছি আর টু এর সাথে কোণ এইটা পাচ্ছি, মানে হচ্ছে ও আর কিউ পাচ্ছি। এই দুটো জিনিস আমরা পাচ্ছি। তাহলে এইখান থেকে এই দুটো জিনিস থেকে আমরা তাহলে কি করতে পারি, তাহলে 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি করতে পারি, তাহলে 2 নম্বর ইকুয়েশন দ্বারা পাই, 2 নম্বর ইকুয়েশন দ্বারা আমরা তাহলে কি পাই, এইটা সমান কত আই ওয়ান মাইনাস আর ওয়ান, তাহলে এইটা সমান কি আই ওয়ান মাইনাস আর ওয়ান, আর প্লাস এইটা সমান কি, এইটা সমান এইটা পাচ্ছি, এইটা সমান আই টু মাইনাস আর টু পাচ্ছি, সমান সমান আমরা কি পেয়েছি ডেল্টা। ঠিক, তাহলে এইখান থেকে আমরা যদি ডেল্টা পেয়ে যাই তাহলে এখানে আমরা সলভ করতে পারবো, সলভ করে আমাদের ভ্যালুগুলো বেরিয়ে আসবে। তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি আই ওয়ান প্লাস আই টু, মাইনাসটা যদি আমি কমন নিই তাহলে আর ওয়ান প্লাস আর টু ইকুয়াল টু ডেল্টা পাচ্ছি। এবার এখানে একবার দেখো আই ওয়ান প্লাস আই টু, আর এইটা যেটা পাচ্ছি আর ওয়ান প্লাস আর টু, এখানে দেখো কিউ এন আর, তাহলে আর এ কিউ মানে এই দুটো যোগফল যদি আমরা কত পাই 180 পাচ্ছি। আর এইদিকে আর একটা আমরা কোণ পাচ্ছি, সেটা হচ্ছে এইটা এইটা আর এইটাই তিনটে কোণ, তাহলে এইখানে একটা ট্রায়াঙ্গেল আমরা পাচ্ছি, ট্রায়াঙ্গেল কি পাচ্ছি, ট্রায়াঙ্গেল পাচ্ছি হচ্ছে কিউ এন আর, এই ট্রায়াঙ্গেল আর ওয়ান প্লাস আর টু প্লাস অ্যাঙ্গেল কিউ এন আর সমান সমান আমরা কত পাচ্ছি দেখো 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে এই জায়গাটা থেকে দেখো কিউ এন আর এইখানে দেখো কিউ এন আর আছে, বা আমরা এক কথায় দুই দিকটা সমান করে নিতে পারি, এক আর এটা 3 দিচ্ছি, তাহলে আমি 1 আর 3কে যদি তুলনা করি, ভালো করে দেখো 1 ও 3 তুলনা যদি করি, তুলনা করলে আমরা কি পাচ্ছি দুই দিকেই 180, তাহলে রাইট হ্যান্ড সাইড যদি সেম হয় ডান পক্ষ, তাহলে বাম পক্ষ সেম হবে। তাহলে বাম পক্ষ যদি সেম হয়, জায়গার শর্ট আছে তাই আমি করে দিচ্ছি, তাহলে বাম পক্ষ যদি সেম হয় তাহলে এইখানে কিউ এন আর কি হয়ে যাবে, এই দুটো তো সমান, এইটা সমান এইটা, তাহলে এই দুটো কি যাবে কেটে যাবে, তাহলে এইদিকে বাঁ দিকে আমার কে থাকবে, বাঁ দিকে থাকবে আর এ কিউ আর, ডান দিকে কে থাকবে আর ওয়ান প্লাস আর টু, আমার কাছে এইটা থাকলো। তাহলে আর এ কিউ এটাই প্রতিষ্ঠিত কোণ, সেখানে আমি কি লিখে নিতে পারি, এটাকে এ সমান সমান আর ওয়ান প্লাস আর টু, এটা আমরা লিখতে পারি তাই না, আর ওয়ান প্লাস আর টু সমান কি এ। ঠিক, তাহলে এই নম্বর ইকুয়েশন 4 নম্বর ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি, 4 নম্বর ইকুয়েশনে আমরা তাহলে কি পাচ্ছি, 4 নম্বর সমীকরণ থেকে বলো, আমি শুধু এখানে ডেরিভেশনটা করাচ্ছি, আমার যে টেলিগ্রাম চ্যানেল আর আমি যেখানে যে পিডিএফটা দিয়ে দেবো সেই পিডিএফে খুব সুন্দর করে পুরো ডেসক্রিপশন সমেত এটা আরো ভালো করে করা আছে, ভালো করে মানে ডেরিভেশনটা এরকমই। এবার এখান থেকে আমরা তাহলে কি পেলাম, 4 নম্বর ইকুয়েশন থেকে সোজা কথা আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ ইকুয়াল টু ডেল্টা পেলাম। এখান থেকে তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা সোজা লিখতে পারি, আচ্ছা এটাই তো প্রমাণিত, প্রমাণিত হয়ে গেল। যদি পরীক্ষায় প্রমাণিত দেয় তাহলে প্রমাণিত লিখে দিলাম, আর যদি প্রমাণিত না দিয়ে আমাকে দেখাতে বলে তাহলে এই যে আমাদের এইটা দেখবো, এখানে একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি তাই চতুর্ভুজটা দিয়ে দিয়েছি, চতুর্ভুজের 4টে কোণের যোগফল 360 ডিগ্রি। তারপরে আমরা দুটো ত্রিভুজ দেখতে পেয়েছি, সেই দুটো ত্রিভুজ নিয়ে নিচ্ছি, এখানে দুটো জিনিসকে আমরা কাজে লাগিয়েছি, এক বিপরীত কোণ আর এক হচ্ছে নর্মালের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে, এই দুটোকে কাজে লাগিয়ে আমরা এই কোয়েশ্চেনটা বের করেছি। এখান থেকে আমরা আর ওয়ান প্লাস আর টু এর ভ্যালু এ বের করে নিয়েছি, এখান থেকে আমরা আই ওয়ান আর আই টু এর ভ্যালু কি হয় সেটা জেনে নিয়েছি, আর এইখান থেকে আমরা এইভাবে সলভ করে লাস্টে এটা প্রমাণ করেছি। আচ্ছা এইখানে আর একটা জিনিস যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যখন এই অঙ্কটা করব এখানে কিছু শর্ট প্রশ্ন পরীক্ষায় দেয়, সেই শর্ট প্রশ্নটা এবার আমাদের এখান থেকে হালকা করে দেখে রাখতে হবে, যে শর্ট প্রশ্নটা খুব সুন্দর করে দেখতে পাচ্ছি যে ডেল্টা মানে চ্যুতিকোণ কি কি বিষয়ের উপর নির্ভর করছে একবার দেখে নাও। সেটা হচ্ছে আই ওয়ান মানে আপাতন কোণ, আই টু এটা হচ্ছে প্রতিষ্ঠিত কোণ, তাহলে এই আপাতন কোণ আর এইদিকের এই যে বেরিয়ে যায় যে প্রতিষ্ঠিত কোণ বায়ু মাধ্যমে আবার এই দুটোর উপর নির্ভর করছে। ঠিক, আর একটা দেখো এখানে এ আছে, এটা হচ্ছে প্রিজমের একটা কোণ, আর প্রিজমের যে উপাদানের প্রতিসরাঙ্ক কত দেখেছি আমরা মিউ, তাহলে মিউ এই তিনটে জিনিসের উপরে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি 1 2 3, এখানে এই তিনটে জিনিস দিয়ে আছে, এই তিনটে জিনিসের উপরে আমাদের চ্যুতিকোণ কি আছে নির্ভর করছে। এখানে আরেকটা খুব সুন্দর কনসেপ্ট আসে, সেটা হচ্ছে আমরা দেখতে পাই, আমরা যদি এই যে শর্ট উত্তর অ্যান্সার সাজেশন আমরা করাচ্ছি সেই জন্য, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাহলে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এইখানে এই যে ভ্যালুটা আমরা পাচ্ছি এই ভ্যালুটাকে আমরা একটা ডেল্টা এম, এম মানে হচ্ছে মিনিমাম ন্যূনতম চ্যুতিকোণ কত হয়, ন্যূনতম চ্যুতিকোণ হতে গেলে আমরা যেখানে যে আমাদের যে আপাতন কোণ আর যে প্রতিষ্ঠিত কোণ আই ওয়ান এবং আই টু এই দুটো আই ওয়ান সমান সমান কি হয়ে যায় আই টু হয়ে যায়, তাহলে আমরা যে পেয়েছি চ্যুতি ম্যাক্সিমাম ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ, তাহলে এইখানে এই দুটোই তো সেম, তাহলে আমি একে এর জায়গায় লিখতে পারি, বা এইটাকে আমরা আই ড্যাশও বলতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি আই ড্যাশ মাইনাস এ,
আচ্ছা এটা দুটো আই ড্যাশ, তাহলে 2i ড্যাশ, তাহলে ডেল এম ইকুয়াল টু এইটা। এই কোশ্চেনটা পরীক্ষার অনেক সময় দেয়, চ্যুতিকোণের মান বা এখান থেকে অঙ্ক দেয়, আর কিছু না। এই জন্য আমাদের একটু দেখে রাখতে হবে আর কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা ভালো করে দেখে নিয়েছি। আপাতন কোণ, প্রতিসরণ কোণ, আর এ যেহেতু এই কোণটা এখানে আছে, এইটা দেখে আমরা পরীক্ষায় এই সূত্রটা মনে থাকলে কি কি বিষয়ের উপর চ্যুতিকোণ নির্ভর করছে সেটা আমরা করে দিতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের আজকের প্রথম প্রশ্ন, এবং 100% এটা দেবেই পরীক্ষায়, এটা দেবে। ঠিক আছে। আমার আমার এক ছাত্র কালকে আমাকে একটা সাজেশনের বই দেখাচ্ছে, সাজেশনের বইতে আমি দেখছি 24টা 2 নম্বরের প্রশ্ন শুধু দেওয়া আছে, 3 নম্বরের প্রশ্ন আরো প্রায় 20-25টা দেওয়া আছে। তাহলে সেখানে সাজেশন কি করে হলো কে জানে। টোটাল 2-3 মিলেই 5-10টার বেশি প্রশ্ন হওয়া উচিত না সাজেশনে। 2 নম্বরের প্রশ্নটা ইম্পর্টেন্ট, সেম পিডিএফ আমি পাঠিয়ে দেবো। আমার সেই পিডিএফ এর মধ্যে এই প্রশ্নের উত্তর আছে। আমি শুধু এখানে একটু বলে দিতে চাই, আমাদের আমরা সবাই জানি প্রতিসরাঙ্ক নিয়ে, আলো আলো যখন কোনো মাধ্যম দিয়ে যায় তার প্রতিসরাঙ্ককে নিয়ে আমরা আলোচনা করি। আচ্ছা, আলো নিয়ে পড়াশোনা করছি, তাহলে আলোর কি থাকবে, একটা বেগ থাকবে, এটা আমরা সবাই জানি। ঠিক আছে। আর আলো যেহেতু তার একটা তরঙ্গ দৈর্ঘ্য, এটা খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 99% সম্ভাবনা আছে এই অঙ্কটা আসার, প্রশ্ন আসার। যে প্রতিসরাঙ্ক, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগ এবং তার আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপরে কিভাবে নির্ভর করে। আচ্ছা, এখান থেকে অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে আলোর বেগ থেকে অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে ম্যাথ ভীষণ ইম্পর্টেন্ট, ম্যাথ এখান থেকে ভীষণ, মানে 100% একটা ম্যাথ এই আলোর বেগ থেকে এবার আসার সম্ভাবনা আছে। তাহলে আমরা প্রতিসরাঙ্ক, আলোর বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য, আচ্ছা প্রত্যেকটা চিহ্ন আমরা একবার দেখে নিই। প্রতিসরাঙ্ককে আমরা মিউ দিয়ে ডিনোট করি, বেগকে আমরা ভি বলে থাকি, আর তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা বলে থাকি। মিউ ইকুয়াল টু সি বাই ভি। আচ্ছা এই ক্ষেত্রে সি যেটা, সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, যেহেতু শূন্য, একটা শূন্য মাধ্যম রয়েছে আর একটা মাধ্যমের আলোর বেগ, কাজ বায়ু রয়েছে, বায়ুর নিচে কাঁচ রয়েছে, তাহলে বায়ু মাধ্যম থেকে আলো আমাদের কাঁচ মাধ্যমে প্রবেশ করছে, তাহলে এখানে আমরা দুটো দুটো মাধ্যম পাচ্ছি, আর প্রতিসরাঙ্কের জন্য একটা বিভেদ তল পাচ্ছি। সেই তল দিয়ে যখন প্রতিসরণ হচ্ছে সেই মুহূর্তে আমরা যে অনুপাতটা শূন্য মাধ্যম থেকে আমাদের যখন আলো কোনো মাধ্যমে ঢুকছে, সেই অনুপাতটা যেটা, সেই অনুপাতটাকে আমরা মিউ বলে ডাকছি, আর এই মিউটাকে আমরা পরম প্রতিসরাঙ্ক বলে থাকি, কারণ এখানে শূন্য মাধ্যম আছে। কিন্তু এখানে শূন্য মাধ্যমের জায়গায় যদি অন্য কোনো মাধ্যম চলে আসে তাহলে কি হবে, এটা আমাদের মনে রাখতে হবে। যদি অন্য কোনো মাধ্যম আসে তখন সেখানে আমরা মিউ 1 2 ধরে নিচ্ছি, এটা প্রথম মাধ্যম, এটা দ্বিতীয় মাধ্যম। ঠিক আছে, তখন আমাদের এখানে v1/v2 ব্যাপার। তাহলে আমরা প্রথম মাধ্যমে আলোর বেগ এবং দ্বিতীয় মাধ্যমে আলোর বেগের যে অনুপাত, এই অনুপাতটাই হচ্ছে মিউ এর সাথে, মানে প্রতিসরাঙ্কের সম্পর্ক। এবার দেখো, আমি এইটা পরীক্ষায় পড়বে ঠিক করে লেখা আমার আমার নোটে আছে, আমি এখানে শুধু বোঝানোর জন্য শর্ট শর্ট ভাবে এগিয়ে যাচ্ছি। এবার দ্বিতীয় যেটা আমরা করব, লাস্ট টাইম রিভিশন। এটা হচ্ছে লাস্ট টাইম রিভিশন, হালকা করে রিভিশন হবে আর তার সাথে সাথে সাজেশনটা হবে। আচ্ছা, এর সাথে আমরা তরঙ্গ দৈর্ঘ্য করব। আমরা তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে যদি হালকা পড়ে থাকি, মাধ্যমিকও যদি পড়ে থাকি বা ছোটবেলায় যদি কিছু কিছু পড়ে থাকি, আমরা আমরা কি জানি, আমরা জানি হচ্ছে আমাদের যে কি বলে তরঙ্গ বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য, এর মধ্যে একটা রিলেশন আছে। রিলেশন হচ্ছে তরঙ্গ যে বেগ সেটা হচ্ছে নিউ এর সাথে ল্যামডা, মানে তরঙ্গ দৈর্ঘ্যের গুণ, যে এই দুজনের গুণফলের সমান হচ্ছে। ঠিক আছে। আচ্ছা এবার আমি বলে থাকি, এই যে এইটা না, এটা হচ্ছে আলোর কম্পন। এটা কি আলোর কম্পন, ভালো কথা। আচ্ছা, আমি যদি একটা জিনিস এখানে করি, এই মাধ্যমে আমি যে করছি, আমি এখন শুধু একবার করে দেখাচ্ছি, তাহলে আমার মিউ ওয়ান থেকে মিউ টু ভালো আছে, ভালো কথা, মিউ ওয়ান থেকে মিউ টু আছে। এবার আমি যখন ভি ওয়ান, আমাকে যদি বেগ আর এর মধ্যে দেয় তাহলে এইখানেই শেষ, যদি বেগ আর তরঙ্গ দেয় তাহলে করে দেখাচ্ছি, আর তিনটেকে একসাথে পরীক্ষায় দিতে পারে। ঠিক আছে, এবার সম্ভাবনা এই দুটোর বেশি, বা এইটার সাথে এর, তিনজনকে একসাথে দেওয়ার সম্ভাবনা এবার কম আছে। তবু মিউ ওয়ান মানে আমরা কি জানি, মিউ ইন্টু ল্যামডা ওয়ান, আর বি টু মানে কত, মিউ ইন্টু ল্যামডা টু। আচ্ছা, এইখানে আমি দুই ক্ষেত্রেই কেন ল্যামডা লিখলাম, কারণ দুটোই আলোই তো যাচ্ছে, আর আলোর কম্পনকে আমি নিউ ধরেছি, আলোর কম্পনকে কি ধরেছি, নিউ ধরেছি। আর রেশিও মানে অনুপাত, মানে কি বাই, বাই মানে এইটার এটা কি হবে, কেটে যাবে, তাহলে ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু হবে। তাহলে আমরা যখন কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক পড়ব, তাহলে আমরা কি বলতে পারি, যে প্রথম মাধ্যমের যে তরঙ্গ দৈর্ঘ্য তার সাথে দ্বিতীয় মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত, এই অনুপাতটাই হচ্ছে আমার হচ্ছে কি প্রতিসরাঙ্ক। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, এইখানে আমরা তাহলে পড়তে পারি পরম প্রতিসরাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে। কিভাবে, কোনো ব্যাপারই না, এইটাকে আমি ধরে নিচ্ছি যে শূন্য মাধ্যম,
তাহলে আমি যদি ল্যামডা ওয়ানকে যদি শূন্য মাধ্যম ধরে নিই, তাহলে তো সেই সেম কেস। তরঙ্গ দৈর্ঘ্য যদি শূন্য মাধ্যমে ধরে নিই, আলোর তরঙ্গ দৈর্ঘ্য শূন্য মাধ্যমে, আলোর বেগ যেহেতু কনস্ট্যান্ট, আলোর মধ্যে বেগ যেহেতু কনস্ট্যান্ট আর আলোর কম্পাঙ্ক কি কনস্ট্যান্ট, মানে হচ্ছে ধ্রুবক, তাহলে আমরা এখান থেকে এটা কি পেয়ে যাব, ঠিকঠাক মানে মানটা পেয়ে যাব। তাহলে এর ভ্যালুটা যখন আমরা পাবো, তখন আমরা যে মিউটা পাবো, তখন শুধু মিউ পাবো, কারণ দ্বিতীয় মাধ্যমের উপর নির্ভর করছে। তাহলে তখন শুধু মিউ টু বা শুধু নিউ ইকুয়াল টু আমরা কত পাবো, আমরা তখন কি পাবো, ল্যামডা জিরো, যেটা কনস্ট্যান্ট, যেটা আমরা জানি, যেটা ধ্রুবক, তার সাথে মিউ টু। এই যে ভ্যালুটা, এটাকে আমরা কি বলি, পরম প্রতিসরাঙ্ক। এটাকে আমরা কি বলি, পরম প্রতিধ্বনি। মিউ মানে হচ্ছে কম্পাঙ্ক, মিউ মানে হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক তো দুটো আলোই যাচ্ছে, তাহলে দুজনের ক্ষেত্রেই সেম। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি, আলোর কম্পাঙ্কের উপরে আমার কিন্তু প্রতিসরাঙ্ক নির্ভর করছে না। তাতে আমি জলের মাধ্যম দিয়ে যাই, তাতে আমি বায়ুর মাধ্যমে যাই, তাতে আমি কাচ মাধ্যমে যাই। কাচ, জল, বায়ু, এই তিনটে আমাদের আছে সিলেবাসে। এর বাইরে যদি যে কোনো মাধ্যম দিয়ে আমরা যাই না কেন, আলোর যে তার কম্পাঙ্ক সেম হয়। কারণ প্রতিসরাঙ্কটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য হোক বা তরঙ্গ বেগ হোক, ওর যে অনুপাত, সেই অনুপাতের উপরে কি করে, নির্ভর করে থাকে। তবু আমি দুটো কেস স্টাডি বলেছি, যদি শর্ট প্রশ্নে দিয়ে দেয় কোনোভাবে, তাহলে এখান থেকেই করা যাবে। কেস স্টাডি হচ্ছে একবার হচ্ছে ভি1টা ভি2 এর থেকে বড়, মানে হচ্ছে আমি যে প্রথম মাধ্যমে গতিবেগ নিচ্ছি, সেই গতিবেগটা দ্বিতীয় মাধ্যমে গতিবেগের থেকে যদি বড় হয়, তাহলে উপরটা বড়, তাই তো? মানে হচ্ছে নিউমারেটরটা বড়, ডিনোমিনেটর ছোট, নিউমারেটর বড়, বা আমরা হচ্ছে হর বড়, ওই লব বড়, হর ছোট। তাহলে লব যদি বড় হয়, তাহলে অবশ্যই এই অনুপাত থেকে একের থেকে বেশি হবে। এইটা যদি একের থেকে বেশি হয়, তাহলে মিউ ওয়ান টুটা কি হবে, একের থেকে বেশি হয়ে যাবে, ঠিক। আবার এইটা দ্বিতীয় কেসে আমরা কি নিতে পারি, ভি1 সমান সমান ভি2 নিতে পারি। তাহলে এই দুটো যদি সমান হয়ে যায়, কি বলো, এই দুটো যদি সমান হয়ে যায়, তাহলে এই দুটো কাটাকাটি হয়ে গেল, কত থাকলো, এক এক, মানে ধ্রুবক। এক কথাই হচ্ছে এদের প্রতিসরাঙ্ক যদি ধ্রুবক হয়, তাহলে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আমাদের যে প্রতিসরাঙ্ক, সেটা তো ধ্রুব, সেটা সমান ওয়ান, ওয়ান মানে কি ধ্রুবক, আর সেটা ধ্রুবক মানে আমরা কি পেয়ে গেলাম, সমান্তরাল ভাবে আলো যাচ্ছে। কত সিম্পল ব্যাপার। আর এইটাকেই আগের দিন আমরা কি বুঝাচ্ছিলাম, কাজ লেখা, কাজ কাজ কাচের প্রশ্ন পড়েছিলাম পার্ট 1। যারা যারা এই ব্যাপারটা সম্পর্কে সমান্তরালে গেলে যে হয়, সেটা কাচে আগের দিনে দেখলে হালকা হালকা বোঝা যাবে। আমি পুরোপুরি পড়াচ্ছি না, আমি হালকা উপর দিয়ে রিভাইজ করে সব জায়গায় হালকা টাচ করে সাজেশনের মাধ্যমে চলে যাচ্ছি। এই টপিকে এইটুকুই আছে, এর বেশি কিন্তু কিছু নেই। প্রশ্ন এটাই আসবে, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, আমি এইটুকু পড়িয়ে টপিকটাকে মোটামুটি কভার করে দেখিয়ে দিয়ে চলছে, কারণ এখান থেকে শর্ট প্রশ্ন দিতে পারে। আচ্ছা, এইটা গেল। এবার এইখানে আরেকটা জিনিসও আমাদের ইম্পর্টেন্ট হতে পারে, সেটা হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে যে সি কোথায় গেল, সি, সি হচ্ছে কিন্তু সব থেকে বেশি বেগ। তো আলোর মাধ্যমে বেগ সব থেকে কি হয়, বেশি হয়। আলো শূন্য মাধ্যমে বেগ সব থেকে বেশি হয়। তাহলে তাহলে প্রতিসরাঙ্ক কিন্তু সর্বদাই, যদি আমরা অনুপাত বের করি কোনো মাধ্যমের সাথে আলোর মাধ্যমে, তাহলে প্রতিসরাঙ্ক কিন্তু সবসময় এক থেকে বেশি হবে। তার জন্য প্রতিসরাঙ্ক হচ্ছে বায়ুর মাধ্যমের সাথে যদি আমরা যে কোনো মাধ্যমের তুলনা করি না কেন, বায়ুর সাথে যে কোনো মাধ্যমের তুলনা করি না কেন, তার প্রতিসরাঙ্ক সবসময় একের থেকে বেশি আসে। এই জন্য আমরা কাচের মাধ্যমে 1.5 পাই, একের থেকে বেশি হয়। তাই এইটা হচ্ছে যেহেতু সর্বদা বড়, এখান থেকে আমরা কি লিখতে পারি, সি যেহেতু সবসময় কোনো মাধ্যম থেকে, এটা কি মাধ্যম, তাই না, আর এটা কি শূন্য মাধ্যম, তাহলে এটা যেহেতু সবসময় বড়, তাহলে মিউটা হচ্ছে সর্বদা কি হবে, একের থেকে বড় হবে। আর এই জন্য কাচের মাধ্যমে আমরা 1.5 পাই। আচ্ছা, এখানে আমরা বোনাস হিসেবে একটা প্রশ্ন আমি বলে দিচ্ছি। বোনাসের প্রশ্ন হচ্ছে যে অনেক কাচ মাধ্যমে যে আলোর প্রতিসরাঙ্ক, সে 1.5 বলিতে কি বোঝে, এরকম একটা প্রশ্ন পরীক্ষায় দেয়, ঠিক আছে। প্রশ্নটা নিজেরা করে নেবে। তাহলে এই হলো আমাদের 2 নম্বরের প্রশ্ন। আমি সব জায়গায় হালকা হালকা করে টাচ। নম্বরের প্রশ্ন হচ্ছে একদমই সহজ। এই যে এতদিন ধরে আগের দিনের 5টা, আর এই যে আমি আজকে যে দুটো করলাম প্রশ্ন, এক প্রকার প্রায় এইখানেই শেষ। এরপরে বাকি যে 2-3টে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, সেটা অঙ্ক থেকে আসবে, ঠিক আছে। সাজেশন মানে এরকমই 5-7টা, একটা চ্যাপ্টারে 50-60টা প্রশ্ন দিলে তাকে সাজেশন বলে না, ওর থেকে বইয়ে মনে হয় কম লেখা আছে। 8 নম্বর প্রশ্ন। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন হচ্ছে আলোর বিচ্ছুরণ। মুখ দিয়ে বলে দিচ্ছি আমি, আচ্ছা, বিচ্ছুরণ সাদা আলো কাটাচ্ছি বা কোনো যৌগিক আলো আছে। যৌগিক শব্দের হচ্ছে 2-3 রকমের আলোর সাথে মিশানো আছে, বা কোনো সাদা আলোর মধ্যে বেনিয়া সহকলা 7টা রং আছে। একে যদি আমরা পাস করাই, তাহলে সে কি হবে, 7টা রঙে ভেঙে যায়। কি হয়, 7টা রঙে ভেঙে যায়, ঠিক আছে। এখান থেকে দেখাচ্ছি সব, এরকম করে আসে 1 2 3 4 5 6 7টা রঙে এরকম করে ভেঙে যায়।
বেনিয়া সহগলাতে ভেঙে যায়, এই বিচ্ছুরণ বলে থাকি। ঠিক আছে, তাহলে আমাদের যে এই যে যৌগিক আলো ছিল, সেই যৌগিক আলো যে এই যে মৌলিক 7টা আলোতে ভেঙে গেছে বেনিয়া সহগলাতে, সেটাকে আমরা কি বলে থাকি? আলোর বিচ্ছুরণ বলে থাকি। আচ্ছা, বিচ্ছুরণ ভালো কথা, এর প্রকৃতিক একটা উদাহরণ আমরা দেখতে পাই, কি? রামধনু। ছোটবেলায় পড়েছিলাম, এখন আমরা জানি রামধনু, যাকে এখন কোনো কোনো জায়গায় রংধনুও বলা হয়। তাহলে এই যে রামধনু রয়েছে, এই রামধনু হচ্ছে প্রকৃতিক উদাহরণ বা প্রাকৃতিক উদাহরণ হচ্ছে বিচ্ছুরণের, যার মধ্যে 7টা আলোই থাকে, সেটা আমরা দেখতে পাই। এখানেও বোনাস প্রশ্ন আছে কিছু। বোনাস প্রশ্ন এগুলো মাঝে মাঝে দেখা যায়। ঠিক আছে, আমি বোনাস হিসেবে বলে দিচ্ছি। যেমন অনেক সময় আমাদের বলে যে সূর্যাস্ত এবং সূর্য উদয়ের সময়, মানে সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আমাদের সূর্য যে রং, সেটা লাল দেখায় কেন? এটা একটা দেয়। রামধনু আমাদের বৃষ্টির পরে যখন দেখতে পাই, তখন রামধনু কেন ওঠে? এই প্রশ্নটা দেখতে পাই। ঠিক আছে, এরকম কিছু কিছু প্রশ্ন আছে। আচ্ছা, এর মধ্যে আরেকটা প্রশ্ন আছে, বিপদ সংকেত হিসেবে লাল আলো কেন দেখতে পাই? কারণ লালের তরঙ্গ দৈর্ঘ্য কি হয়? মানে দূর, মানে অনেক বড় হয়। যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য অনেক বড় হয়, অনেক দূর থেকে আমরা দেখতে পাই। তাই আমরা অনেক দূর থেকে বিপদ সম্পর্কে বুঝতে পারি, সেই জন্য বিপদ সংকেত হিসেবে ইয়েতে ট্রাফিক আলো লাল ব্যবহার করে। এরকম কিছু আছে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, 7 ভাগে ভেঙে যায়। একটা প্রশ্ন বোনাস হিসেবে বলি, ইম্পর্টেন্ট খুব একটা না এবারের জন্য অন্তত, তার কারণ আগে 2-1 বছরের মধ্যে চলে এসেছে প্রশ্নটা, ইম্পর্টেন্ট না, তবু বলে রাখি। কোনো ধরো হলুদ রঙের আলো, মানে কোনো বস্তু আছে, তার মধ্যে যদি আমি লাল রঙের আলো ফেলাই, তাহলে ওই বস্তুটাকে আমরা কালো দেখতে পারবো না। কারণ হলুদ রঙের আলোর মধ্যে যদি আমরা ওই লাল রঙের আলো দিই, তাহলে সেই কি করে অ্যাবজর্ব করে নেয়, সেই জন্য আমরা সেগুলোকে দেখতে পাবো না। এরকম কিছু প্রশ্ন আছে, শেষের দিকে 4-5টা প্রশ্ন, ওগুলো করার দরকার নেই। আচ্ছা, এবার আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে উত্তর লেন্সের মুখ্য প্রকাশ। 9 নম্বর প্রশ্ন, মুখ্য প্রকাশ উত্তর লেন্সের জন্য। মুখ্য প্রকাশকে আমরা দ্বিতীয় ফোকাসও বলে থাকি। এটা আর কিছুই না, উত্তর লেন্স এরকম এর অক্ষের সাথে যদি আমরা কোনো সমান্তরাল রশ্মিকে আমরা যদি নিয়ে যাই, তাহলে সেই সমান্তরাল রশ্মিগুলো কি করে? একটা জায়গায় ছেদ খায়, এই যে। তাহলে এটা হচ্ছে এর মুখ্য ফোকাস, এটাই কি এর মুখ্য ফোকাস। তাহলে এই যে রশ্মিগুলো যাচ্ছে, তাহলে সমান্তরাল কোনো অক্ষের সমান্তরাল রশ্মিগুলো যাওয়ার পরে এর মাধ্যমে বিচ্ছুরিত হওয়ার পরে মনে হয় যেন একটা বিন্দুতে তারা কি হয়েছে? মিলিত হয়ে যায়, একটা বিন্দুতে মিলিত হয়ে যায়। আর এইটা দিয়ে আমরা প্রমাণ করতে পারি। এটা উত্তর ভালো করে লেখা আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি শুধু ঘটনাটা বলে দিচ্ছি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে। এটা হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্ন। এটা হচ্ছে প্রমাণ স্বরূপ দেয় যে এ মাধ্যম আর বি মাধ্যম দুটো যদি মাধ্যম হয়, সেই দুটো মাধ্যমে আমি যদি মানে সেই দুটো মাধ্যমে যদি প্রতিসরাঙ্ক নিই, তাহলে সেই দুটো মাধ্যমের প্রতিসরাঙ্ক এইটা হয়। এই প্রমাণটা আছে, এটা আমি নোটে দিয়ে দেবো, নোট থেকে তোমরা করে নেবে। হিসাব মতো কি হলো, এই 9টা প্রশ্নই হয়। এর বেশি প্রশ্ন আমি আর খুঁজেও পাইনি, এর বেশি প্রশ্ন নাইও। আমি যে প্রশ্নগুলো আসবেই সেটা আরেকবার বলে দিয়েছি। তবে এবার মাধ্যমিকে উত্তর লেন্স ভীষণ ইম্পর্টেন্ট। কেন্দ্র যদি দেয়, আলোক কেন্দ্র উত্তর লেন্সের দেবে। বিবর্ধিত কাজ হিসাবে ব্যবহার করা হয়, সেটা উত্তর লেন্স থেকে ইম্পর্টেন্ট। মুখ্য ফোকাস বা ফোকাস যদি দেয়, সেটা উত্তর লেন্স থেকে এবার ইম্পর্টেন্ট। যদি কোনো বৈশিষ্ট্য বা কোনো ছবি দিয়ে সেটাকে আঁকতে বলে, তাহলে উত্তর লেন্স থেকে ইম্পর্টেন্ট। উত্তর লেন্সটা এবার ভীষণ ইম্পর্টেন্ট, এবারের জন্য উত্তর লেন্সটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমাদের আর অঙ্ক নেই। এরপরে আসবে হচ্ছে 3 নম্বর পার্ট বা থার্ড পার্টে আমি 10টার থেকে 11টা অঙ্ক হবে, তার বেশি অঙ্ক হবে না। টপিক 3 থেকে 4টে টপিক আছে, ওই 3-4টে টপিকেরই 2-3টে করে আমি অঙ্ক করাবো, 2-3টে ভেরিয়েশনের অঙ্ক করাবো। তার বেশি অঙ্ক করার দরকার হবে না। 10টা অঙ্ক আর এই 10টা প্রশ্ন, 9টা প্রশ্ন, একটা তো আমি নোটে দিয়ে দেবো। তাহলে এই 10টা প্রশ্ন আর 10টা অঙ্ক, মাত্র 20টা হচ্ছে আলোর প্রশ্ন। এখান থেকেই পরীক্ষায় আসবে 100% শিওর। হ্যাঁ, শর্ট প্রশ্নের জন্য একটু খাটতে হবে। শর্ট প্রশ্নের জন্য যে টেস্ট পেপার আছে, প্রথম 10টা বা পরের 10টা বা মাঝের 10টা বা পরপর 10টা বা যে কোনো 10টা, যে কোনো বই ইম্পর্টেন্ট, যে কোনো বইয়ের 10টা পেজে শর্ট প্রশ্ন যদি কেউ ঠিকঠাক করে করে, ওই শর্ট প্রশ্ন 36 নম্বরের যে শর্ট প্রশ্ন মাধ্যমিক আছে, একটা প্রশ্ন বাইরে আসবে না, ওই 10টা থেকেই আসবে, তার বাইরের কোনো প্রশ্ন করার কোনো দরকার নাই। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার পড়ানো যদি ভালো লেগে থাকে বা আমাকে উৎসাহ দেওয়ার জন্য যদি মনে হয় আমি পড়াচ্ছি, তাহলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই তোমরা করে দিও, আর শেয়ার তো অবশ্যই করে দিও। থাক, বন্দে মাতরম।